আমার নাম আকিব হাসান। আমি এলাইজা ওরফে আবুল নামে আমাকে বঙ্গবন্ধুর ফ্যামিলি দিনে আবুল নামে সবাই এখানে। আমি যখন আমার ৭৪-এর ১১ জুলাই আমার গণভবনে চাকরি হয়ে গেছে পেন্টিং ম্যানেজার। তারপরে জুলাই আগস্টেই না সরি হ্যাঁ এপ্রিলের দিকে আমার চাকরি হয়। তারপরে আগস্টের এই জুলাইতে যখন বঙ্গবন্ধু ২ ছেলের বিয়ে হয় তখন আমি পেন্টিং হিসেবে গণভবন থেকে আমাকে টেম্পোরারি আমাকে ট্রান্সফার করে বাসভবন মানে ৩২ নম্বরে। তারপরে আমি ওখানে থাকি, বিয়ে হয়ে গেছে। তারপরে রেহানা আপা এবং বর্তমান নেত্রী আমার খুব ক্লোজ, খুব সাদাসিধে, যেটা ভাই আমি বলতে পারবো না যে এই পরিবারটা কত বড় মাইন্ডেড, কত বড় বটগাছ আমি বললে হবে না। তাদের সঙ্গে যেটা আমি বলছি আগে থেকে যে এই পরিবারের প্রতি যদি কেউ একটু ঘৃণা করে আমি মনে করুন যে সে দুনিয়ার লোক না, সে অন্য সমাজের লোক, সে অ্যানিমেল তাকে বলবো। এই পরিবার সম্বন্ধে যদি কেউ খারাপ কিছু বলে আমি চাকরির অবস্থায় কাল করবে আমার ওই 15 আগস্ট হয়েছে। ওই রাত্রে 12:30টার দিকে শেখ হকমনি বঙ্গবন্ধু লোকে ডিসকাস করে উনি ডেলি আসেন, চলে যান। চলে যাওয়ার পর আমরা ঘুমিয়ে গেছেন। আমরাও 1টা থেকে আমরা ঘুমিয়ে গেছি। ভোর 4:20 বা 4:45 এই সময় চারিদিক থেকে হঠাৎ দেখি গুলির আওয়াজ আমাদের 32 নম্বরে জানালা দিয়ে আমরা ফোন করে আমরা 11 নম্বর রুমে আমি এবং আবদুল্লাহ। আমি এই জায়গায় আপনাকে একটুখানি স্টপ করবো, একটা সেকেন্ড আপনাকে আমি উঠাই দিতে যাচ্ছি। আমরা 11 নম্বর রুমে আমি আব্দুল এবং রমা আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ ওই 4টা 4:30টার দিকে বঙ্গবন্ধু নিজে এসে বললো এই রুমে কে আসিস। আমার ঘুম একটু কম হয়, আমি জাম দিয়ে উঠে বললাম যতগুলো স্যার আমরা 3জন আছি। কতটা চারিদিকে দেয়, সাবধানে একটু করলিং করে গুলি আসতেছে। তখন বাইরে গিয়ে আমরা ভিতর থেকেই দেখলাম যে চারিদিকে জানালা দিয়ে গুলি আসতেছে, চারিদিকে বাড়ির চারিদিক থেকে। তখন বঙ্গবন্ধু দেখ আমি করে গিয়ে আমি দেখছি কী হচ্ছে আর কি। তখন বঙ্গবন্ধু উপরে চলে যান, আমরা নিচে নামলাম। কিছুক্ষণ পরে আমাদের কামাল ভাই নিচে নেমেছে। নিচে নেমে উনি পরিস্থিতি অবলম্বন করতে নিচে রিসিপশনে এসেছে। তখন আমি আর আব্দুল তার সাথে ছিলাম। তারপরে আসি আমরা ওখানে, আমরা তো উপর দিকে যে গুলি আসে উপর দিকে দেখি, নিচের দিক চেয়ে দেখি যে 4-5টা লোক শুয়ে আছে অস্ত্র নিয়ে। তখন আমরা মহিতুল ইসলাম আমাদের ভাই, যিনি যে বর্তমান যে বাদী হয়ে ইয়ে করেছেন, ওনার সামনে হয়েছে। তারপর ওনাকে দেখে ওরা বললো যে, তখন কামাল ভাই বললো যে মোহিত, ওরা কামাল ভাইকে হ্যান্ডশেক করেছে, যেটা আমি ওখানে অত বলতে পারি না। তখন উনি মোহিত বলছে, মোহিত বলো আমি বঙ্গবন্ধুর, আমি রাষ্ট্রপতি বড় ছেলে শেখ কামাল। তখন বলার সাথে সাথে ওনারা মোহিত বললো আপনি পাশে যান। পাশে যাওয়ার সাথে সাথে তার 3-4টা গুলি দিয়ে তার রিসিপশনে তার ইয়ে করলো। উনি শেখ জামালকে শেখ কামাল ভাইকে গুলি করার পর উনি চলে গেছেন, ওনারা আবার চলে গেছেন ওখান থেকে। তখন আমি দৌড় দিয়ে বন্ধুকে বললাম যে স্যার কামাল ভাইকে বলে যাচ্ছে। তখন মিসেস মজিদ উনি কথাটা বললেন, আমার বঙ্গবন্ধু আমার মুখ চেপে ধরেছে, বলছে যে আজকে কী হিসেবে স্যার ওনাকে কারণ হয়েছে। স্যার আমি চিনি না, কালো ড্রেস আর্মি যেটা বিচার। তারপর উনি বলে আচ্ছা ঠিক আছে। পরে উনি দেখলাম তিন জায়গায় তখনকার যে আমাদের সিএনসি ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ স্যারকে ফোন করেছেন। তারপর করছেন 9 ডিভিশনের যে জিওসি ছিলেন ওনাকে, নিরাপত্তা বাহিনী। তারপর উনি করছেন কর্নেল জামিলকে। উনি তখন বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারি ছিলেন। ওনাকে বলছে যে তোমার কত পোস্ট আছে প্রেসিডেন্ট রেজিমেন্টে? বলছে আমার 250 আছে। বলছে মুভ করো, তোমার বাসা অ্যাটাক করেছে 32 নম্বর। তখন
পরবর্তী জানলাম যে উনি ইয়েতে 28 নম্বর গুলিতে এসেছিলেন। 28 নম্বরে আপনারা জানেন ওইটা সোবানবাগ একটা মসজিদ ছিল মিরপুর রোডের সাথেই, মসজিদের পাশেই ওনাকে মিরপুর রোডের উপরে ওনাকে মারা হয়েছে। তারপরে আমরা ভয়তে আমরা সব উপরে উঠে গেলাম। একটু পরে 10-15 মিনিট পরে দেখলাম যে দরজায় বুটের আওয়াজ, দরজা খোলা আওয়াজ হলো। তখন দরজা খুলে দিলাম, সাথে সাথে উনি আমাদের যারা ছিলাম আমাদের কাছে বলছি বলে মন্দিরে বলছে আপনি এদিকে আসেন স্যার। পরে উনি চিনছে, চিনি একজনকে এরকম আমরা তো তাকে মানে কী বলে এটাকে আই কন্ট্যাক্ট আমরা করতাম না। আমরা ভাবছি আমাদেরকে মেরে করবো। মন বললো যে তোরা ইয়ে করছিস, তোরা নাকি কামালকে মেরে করছিস। শোনে না, ওনাকে দেখছি বিভিন্ন মাইকে ধরে যেভাবে আপনারা নিচ্ছেন কথা বলছি বলে এখানে সাইন করেন হচ্ছে না। আমি পাকিস্তানের কাছে নত হইনি, আর কী হয়েছে বল, তো এই দেশে যে আমি এই করেছি। তারপর কয়েকবার তার সিঁড়ি দিয়ে 3 তলার ওদিকে নিয়েছেন, আবার নামাইছেন। শেষে ওনাকে উনি কিছু যে বলগুলো তখন কিন্তু চারিদিকে গলে আসতেই আসে, যে ব্লাঙ্ক ইয়েগুলো জানা দিয়ে আসে, এদিক দিয়ে যা সেদিক দিয়ে দেখে। তখন উনি আঙ্গুল দিয়ে বলছিল যে গুলি বন্ধ হোক, ওনাকে এই আঙ্গুল সহ তাকে গুলি করে তারপরে গিয়ে দোতলায় একটি বিল তখন মেঘমন্দির পাশে ছিল পুলিশের, পরে ওনাকে গুলি করে। তারপর রুজি রবি, তারপরে হচ্ছে আরেকজন ওনার বড় ভাবি যেটা কামাল, মিসেস কামাল আর কি, ওইভাবে যে গুলি করেছে। তারপরে শেখ জামাল, উনি তো আর্মি সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন, মাত্র ইয়ে হয়েছেন, উনি অফিসে গেছেন। উনি তার ইউনিফর্মটা পরছিল, প্যান্টটা পুরো পরতে পারে না, কিন্তু আমি সেকেন্ড লেফটেন্যান্ট, আমি এই দেন কী হয়েছে। পরে ওনাকে গুলি করছিল। গুলি করার পর আমাদের সবাইকে তারা হ্যান্ডসাপ করে আমাকে আরও 3টা ছেলে ছিল, রমা, আবদুল্লাহ, আমাকে এবং শেখ নাসির আঙ্কেল এবং শেখ রাসেল ভাই, উনি ছোটো ছিলেন 11 বছরের। আমাদেরকে নিয়ে বাইরে যখন নিয়ে গেছে গেটের সামনে, তখন দেখলাম তো ওখানে অনেক যারা সিআইডি ছিলেন, এনএসআই ছিলেন, ডিউটি পুলিশ ছিলেন, 2-3টা লাশ আমরা দেখেছি পরে আছে। পরে আমাদেরকে লাইনে দাঁড়া করেছে। 7:30টার দিকে একটা গুলি আসছে, আমরা এগুলো শুনি, আমরা তো হ্যান্ডসাপ করে আমরা জানি যে আমাদের লাইন করেছিল, আমরা গুলি কিনে নেবো। যখন শুধু যে গাড়ির ভাই আসে, উনি আসে সবার ইয়ে করে উনি ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর দেখছি যে বঙ্গবন্ধু বাড়িতে বিয়ের সময় যে সমস্ত স্বর্ণ অলঙ্কার এবং একটা পোশাকানা ছিল যেটা মুক্তিযোদ্ধারা তাকে দান করছে, অস্ত্র এগুলা সব তারা লুট করে আমাদের সামনে নেমে আসছে। যাওয়ার সময় আমরা এই সময় একটু কথা ভুলে গেছি যে জামাল ভাইকে যখন গুলি করা হয় তখন তার গুলিটা গিয়ে ওয়ালের সঙ্গে লেগে আবার ফিরত এসে আব্দুলের পেটে লেগেছে। ওরা আমিও আব্দুলকে হেল্প করে ইয়ে করছি, এই অবস্থায় গিয়ে ওখানে দাঁড়াইছি, ওর রক্ত সব আমার শরীরে ইয়ে করছে। আমরা দাঁড়িয়েছি, লাস্টে পরিচয় করলে কে কী জানি না, একজন পরিচয় করেছে এটা এই বাসভবনের, এই গণভবনের, এই সিআইডি, এই এনএসআই, পরিচয় করার পর বুঝে 1-2 গায়ে গুলি লেগেছে, কেউ মেডিকেলে নেওয়া। পরে আমাদেরকে আর্মি জিপ করে মেডিকেলে নেওয়া। মেডিকেলে গিয়ে দেখছি আমি শেখ মারুফ ভাই, শেখ ফজল রহমানের ছোটো ভাই, উনি দাঁড়িয়ে উনি আমার ইশারা করছে, আমার কী খবর। আমি কিছু বাসভবন মিনস 32 নম্বর, আমি সবাইকে নিয়ে গেছি। তারপর উনি শুনে ইয়ে করে তখন যা 8 নম্বরে গিয়ে যায়। 8 নম্বরে গিয়ে দেখছি আব্দুল হক সেলিম আমাদের পুরা বংশ। তারপর শেখ ফজল তেমন ওদের শেখ ফজল মনি ভাইয়ের ফ্যামিলি চিনতাম, আমার ওয়াইফের লাশ, তারপর সিনেবাদ স্যারের লাশ সহ আমার পরিবারের সবাই লাশ ইয়ে করে। তারপরে আমাকে এখন অপারেশন থিয়েটার নেবে, আব্দুল্লাহকে 1 কুমি নিছে, আমার 1 কুমি নিছে। নেওয়ার পরে আমি তখন দেখলাম যে নার্স আমাকে কাপড় দিছে, তোয়ালে দিছে যে আপনার এগুলো চেঞ্জ করবেন। আমি দরজা বন্ধ করে আমি দেখলাম যে বাংলাদেশে তো পিছনে জানালাটা বড় আছে, কোনো রড নাই, এমনি খোলা করে
আমি তখন গ্রাম দিয়ে ওখান থেকে গিয়ে আমি এই কার্নালের সামনে দিয়ে প্রেস ক্লাবে আমাদের বাইকের বিষয়ে প্রক্রিয়া করে চলে যাই 4টার দিকে বিকাল আমি আমার কন্ট্রোলার যে যার আন্ডারে আমি চাকরি ওনারই ক্যাপ্টেন আবুল খায়, উনি আমাদের গণভবনে কন্ট্রোলার ছিল, ওনাকে ফোন করেছি। আমি জানতাম উনি নিজে গৃহবন্দী আছে। পরে বলছে আমি আবুলের কথা বলতেছি, এই বলছে তুমি কোথায় আছো? আমি স্যার আমি প্রক্রিয়া করে আবুল দেখো চাকরি করো সরকারি, তোমাকে এখানে আসতে হবে। আমি স্যার অবশ্যই আসবো স্যার, আমি না আসলে যদি আমার সবার মেয়ে। তারপর বলছে স্যার তোমাকে নির্দেশনা দিচ্ছি কীভাবে আসবে। তখন আমি গল্প বললো তুমি কাকরাইলে আসো, ওখান থেকে আর্মি জিপ আসবে, ওনারা ফার্ম গেট নিয়ে ফার্ম গেট থেকে তুমি একবার টিএনটি ভবনের সামনে যে সাতচক যেটা ওই যে মালিক নিয়ে তুমি হেঁটে আসো, তারপর তোমার ব্যবস্থা পরবর্তী করবো। আমি অ্যাকর্ডিংলি ওইভাবে আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে একটা জিপ, ওরা আমার জিপে তুলে আমাকে গণভবন নিয়ে গিয়ে দিচ্ছে। আমাকে আমার যে বস কন্ট্রোলার উনি গৃহবন্ধু আমাকে গিয়ে এই তখন থেকে আমার উপরে টর্চার। 17 দিন আমি বলছিলাম। 17 দিন পরে আবার সিবিআই বিদ্রোহ শুরু হয়। তখন আমার কতদিন পরে কোনো গ্রুপ আসতো আওয়ামী লীগের, ওই যেই মেজর আসতেন ওই গণভবনের ইনচার্জে 7 দিন পর পর উনি আমি ভালো ট্রিটমেন্ট পাইছি। আর অন্যরা যখন আসছে আমাকে অনেক টর্চার করছে, ক্যান্টনমেন্ট থানায় নিছে, অনেক টর্চার করছে আমাকে ইয়ে করে। স্যার আমাকে সে মেরে ফেলেন, এই সব মিলাই আর কি। তারপরে আমাকে বললো যে থাকো তুমি। তারপরে গণভবনে আমি আমার চাকরিতে যারা ছিল আগে তারাও কন্ট্রোলার, আমরা সব গণভবনে রয়ে গেলাম। এই কোনো যখন আসে না তখন আমি নিজকে কন্ট্রোল করতে পারি না। ওই সিনগুলো আমার মনে করে মনে হয় 40 বছর না, এটা মানে 4 ঘন্টা বা 40 মিনিট আগে বেঁচে ঘটনা। এখন আমার সামনে যেতে যেতে 40টা বছর চলে গেছে। এখন আমি ওই পরিবারকে আমি জীবনে বলবো না, জীবনে আমি ইয়ে করতে পারবো না। আমি সবসময় এই পরিবারের জন্য আল্লাহর কাছে মুনাজাত করবো, আল্লাহ তুমি এই পরিবারকে বাঁচাও এবং মানুষকে বুঝতে দাও যে না এগুলোটা রিয়ালিটা, এটা রাজনৈতিক পরিবার ছিল এবং সে জনগণের জন্য পাকিস্তান থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছে। আমার আমেরিকা যারা সিএসপি অফিসার ছিলেন তার তৎকালীন ইপিসিএস এরা কিন্তু চান্স পাইছিল। আজ বঙ্গবন্ধু আছে বলে আমরা আজকে বিদেশে আছি, লাখ লাখ লোক আজ বিদেশে মানুষের কাজ করতেছে, এটা ওনারই অবদান। আমি যেটা মনে করি আমার